কয়েকদিন আগে সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। সেই ১০০ দিন কেমন গেল সেটা নিয়ে আপনাদের কাছে আমরা শুনতে চাই। আমি আবার এইটাকে ৫ ভাগে ভাগ করেছি। আপনি যদি এইভাবে বলেন একটু নম্বর দিয়ে রিপন ভাই। ক হচ্ছে আইন শৃঙ্খলা, খ হচ্ছে বাজার দর, গ হচ্ছে রাজনৈতিক সংস্কার, বিরোধী দলের প্রতি আচরণ ঘ, এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা হচ্ছে উম। আমি একটা একটা করে যদি আপনি একটু নম্বর দেন এবং বলেন রিপন ভাই। আইন শৃঙ্খলা। ধন্যবাদ আপনাকে। প্রথমে যদি আপনি সরকার ১০০ দিন যদি পর্যালোচনা করতে চান, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কোন অবস্থায় ১০০ অর্থাৎ আমাদের দলের নেতৃত্বাধীন সরকার এই যে ১০০ দিনটা পেল, কোন প্রেক্ষাপটে পেল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন মনে করুন আপনার আমাদের একটা টোটাল আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এমনকি মিডিয়া জগতের কথা যদি বলেন, কোনটা আসলে খুব ভালো অবস্থায় ছিল তা তো ছিল না। এই দেশের যদি আমি নিজে মিডিয়া লোক হিসেবে মিডিয়ার কথা যদি বলি, এই দেশের মিডিয়া কি আচরণ করেছে, যদিও অনেকে এটাকে গণমাধ্যম বলতে পছন্দ করে, সবসময় বলতাম বাংলাদেশের মিডিয়া কখনোই গণমাধ্যম হয়ে উঠতে পারেনি। মোস্ট অফ দ্য টাইম এরা গণমাধ্যম হওয়ার যে ভূমিকাটা যেটা থাকে, এই ভূমিকা পালন করতে পারেনি। আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল, ওটা তো একটা স্বৈর শাসনের। রিপন ভাই প্রেক্ষাপটটা মোটামুটি আমরা জানি। আপনি কোন প্রেক্ষাপটের কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছ থেকে আপনারা যে ক্ষমতা নিয়েছেন সেটা, নাকি তারও আগে? না 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 না, আমি তার আগের ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কিছু ঠিক হয় নাই তাহলে? না, সেটা উনি ঠিক করার জন্য অ্যাটেম্প নিয়েছিলেন, কিন্তু সেটা যদি খুব সফল হয়েছেন তা বলা যাবে না। তবে চেষ্টা তার ছিল, তার চেষ্টা ছিল। আচ্ছা, তারপর আপনি বিচার বিভাগের কথা যদি ধরেন, অ্যাপিলেট ডিভিশনের মতন জায়গায় এস আলমের মতো একটা দুর্বৃত্ত, যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছেন, তার এই লুণ্ঠিত অর্থ অর্থাৎ তার অকর্মগুলো, তার কুকর্মগুলো তদন্ত করা যাবে না বলে দেশের যখন আপনার হাইয়েস্ট জুডিশিয়ারি অ্যাপিলেট ডিভিশন যখন নিষেধ করে দেয়, স্থগিত করে দেয়। রিপন ভাই, আমি খুব দুঃখিত, কিন্তু আপনি যেগুলি বলতেছেন সেই সমস্যাগুলির সমাধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার 2 মাসের মধ্যেই হয়ে গেছে। অ্যাপিলেট ডিভিশনের সেই রায় এফেক্টিভ ছিল না, সবগুলি সমস্যা সমাধান হয়েছে। এমনি ধরনের একটা পরিস্থিতির মধ্যে যখন একটা ডেমোক্রেটিক পলিটিক্স স্টার্ট করে, একটা ডেমোক্রেটিক গভর্নেন্সের যখন আপনার উদ্যোগ নেওয়া হয়, একেবারেই আপনার নর্মালি একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, একটা ইলেক্টেড গভর্নমেন্টের তরফ থেকে আরেকটি ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরিস্থিতি ওরকম ছিল না। তো ফলে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার উদ্যোগ ছিল। অনেক জায়গায় আমরা সফল হয়েছি, অনেক জায়গায় আমরা এখন পর্যন্ত সফল হতে পারিনি। যদি আপনি আপনার চট্টগ্রামের যদি আমি আসছি, আমি জঙ্গল সলিমপুরের ঘটনাটাই যদি বলি, যে এটা একটা চিন্তা করার মতো পরিস্থিতি না, যে আপনার কিছু দুষ্কৃতিকারী তারা আপনার বুলডোজার দিয়ে আপনার একটা আইন শৃঙ্খলা বাহিনীর, সেটা র্যাব হোক যেটা হোক না হোয়াট এভার, তার দেয়াল ভেঙে ফেলতে পারে। এটা তো অকল্পনীয় ব্যাপার, তাই না? আর পুলিশ যে ট্রমার মধ্যে আপনার ছিল, এই পুলিশের কাছ থেকে আপনি রাতারাতি খুব রিপন ভাই কতদিন পর্যন্ত এই কথা বলতে পারবেন? আর আজকে 3 মাস না না, আমি তো কতদিন বলতে পারবো সেটা আমি বলছি না, তবে এটা খুবই কষ্টসাধ্য কাজ, এটা ওভারকাম করতে হচ্ছে, চেষ্টা আছে। এবং আমরা আশা আপনি আমাদের প্রধানমন্ত্রী একটা 6 মাসের কথা এমনি বলেছেন, তাই না? 180 ডেজ। ঠিক আছে, আরো 3 মাস ওয়েট করবো না। এখন আইন শৃঙ্খলাতে কত দিবেন? আইন শৃঙ্খলা আমি তো বললাম, আপনি যে বাহিনী আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, এই বাহিনীর পোশাক বদলেছে বটে, কিন্তু এই বাহিনীর সক্ষমতা, এই বাহিনীর আপনার আচরণ, মেজাজ, এগুলো তো পোশাকের মতো পরিবর্তন হয়নি। এটা তো সত্য কথা। তো আমরা শুনলাম যে ওই যে উনি ছোটবেলা থেকে জাতীয়তাবাদী ছিলেন, বাংলাদেশের 2-3 জন বড় পুলিশ অফিসার একজন বললেন ছোটবেলা থেকে জাতীয়তাবাদী ছিলেন। আমি যদি বলি, হ্যাঁ, আপনাদের আমাদের রাষ্ট্রে এরকম জাতীয়তাবাদী বলেন, আপনার বামপন্থী বলেন, ছাত্র জীবনে রাজনীতি করার লোক, ইভেন যদি আপনি আমাদের দেশের একসময় প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস হাবিবুর রহমান শেলী, তিনিও আপনার ঢাকা বিশ্ব এসএম হলের ভিপি ছিলেন। আপনি যদি আমি বলি অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, তিনি ছাত্র জীবনে এসএম হলের আপনার ওখানে নির্বাচিত প্রবেবলি উনি জেনারেল সেক্রেটারি ছিলেন ছাত্র সংসদে। এই সমস্ত মেধাবী লোকেরা তো তারা ছাত্র জীবনে রাজনীতি করেছেন। এরকম দেখি নাই জাস্টিস হাবিবুর রহমান কোনোদিন বলছেন যে আমি ছাত্রলীগ করছি, বিএনপি করছি,
এরকম শুনি নাই জীবনে। না না না, মানে এটা মানে কর্মজীবনে যাওয়ার পরে আমি আই মার্সে উনি কর্মজীবনে আসেন পোশাক করে বলতেছেন যে জিয়ার আদর্শে অনুপ্রাণিত তিনি। না এই মানে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট আই মার্সে। আমি বলতে পারি ছাত্র জীবনে অনেকেই অনেক কিছুই করতে পারেন, কিন্তু তার আচরণ তার কথাবার্তার মধ্যে সেটার ডেমনস্ট্রেশন বা ম্যানিফেস্টেশন হোক, এটা নিঃসন্দেহে কাম্য না। আমার মনে হয় যে ডক্টর রিপন, আপনি যদি আমরা একটু আগাইতাম, কারণ সবার কাছে একই প্রশ্ন করব। আইন শৃঙ্খলা আপনি বলতেছেন যেহেতু পুরনো উত্তরাধিকার, সেহেতু খুব ভালো করার কোনো স্কোপ ছিল না, সেজন্য খুব ভালো করেন নাই, ব্যাপারটা কি এরকম নাকি? রাইট। বাজার দর বাজার দরের তো আপনি মানে এটা আপনি যেই দেশে থাকেন, হ্যাঁ, ওই দেশটি আপনার একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিল আমাদের এশিয়াতে, মানে ইরানের উপরে। সেটার তো একটা অভিজ্ঞতা, মানে আপনার তেলের মূল্য নিয়ে যে আপনার মানে একটা বাজে পরিস্থিতি হয়ে গেল, এবং সেটার অভিজ্ঞতা সমস্ত সেক্টরই পড়বে, সেটা বিদ্যুৎ উৎপাদনের বেলায় বলুক, সেটা পরিবহনের বেলায়। এক্সটার্নাল ইয়ার জন্য বাজার দরও অনেকটা প্রভাবিত হয়েছে। রাজনৈতিক সংস্কার, যেটা আমরা বলেছিলাম যে ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক সংস্কার, আমরা একটু বড় করে বলি যে প্রশাসক নিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের লোক নিয়োগ দিব না। আমার অসুবিধা নাই, আমার সব পছন্দের লোকজন নিয়োগ পেয়েছে, প্রশাসক ভালো ভালো লোক নিয়োগ পেয়েছে, আমি খুশি। কিন্তু এটা তো বিএনপির ম্যানিফেস্টোতে ছিল যে বিএনপি এটা করবে না। সমস্যাটা হচ্ছে কি, মানে এই যে আমি প্রবাবলি আপনি বিশ্ববিদ্যালয়ে মানে বিশ্ববিদ্যালয়ে, সিটি কর্পোরেশনে, জেলা পরিষদে হয়তো এইভাবে বলবেন, শুধু আমার পছন্দের রিপন ভাই ছাড়া সবাই সব জায়গায় নিয়োগ পেয়েছেন। না, আই এম ভেরি মাচ হ্যাপি এন্ড কমফোর্টেবল। এবং মানে আল্লাহর কাছে রাজনৈতিক সংস্কার কেমন দেখতেছেন? জোকস অ্যাপার্ট, রাজনৈতিক সংস্কার কেমন দেখতেছেন? ভালো, মানে রাজনৈতিক সংস্কার বলতে যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সময় যে সংস্কারগুলো উদ্যোগ ছিল, সেগুলো তো হয়েছে, সেগুলো আমরা বাকিগুলো আমরা কিছু ক্যারি করছি, কিছু আমাদের প্রতিশ্রুতি আছে, সেগুলো আমরা মানে আইন সংস্কারের মধ্য দিয়ে মানে সংশোধনের মধ্য দিয়ে আমরা বাকিগুলো আমরা নিঃসন্দেহ করতে পারবো, যেটা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি দেয়া আছে, যেটা আমাদের পার্টির ইলেকট্রাল ম্যানিফেস্টোতে আছে, সেটা বাইরে যাওয়ার তো আমাদের কোনো সুযোগ নেই। আপনারা করবেন মানে আইন শৃঙ্খলা হচ্ছে যেহেতু অতীতে খারাপ ছিল, এখন খুব বেশি ভালো করার জন্য খুব ভালো সময় আসে নাই, বাজার দর হচ্ছে এক্সটার্নাল ইয়ার জন্য, রাজনৈতিক সংস্কার হচ্ছে আপনারা ভবিষ্যতে করবেন, ফাইন। বিরোধী দলের প্রতি আচরণ, বিরোধী দল বলতে আমি তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার মানে সংসদের বিরোধী দলের কথাই যদি বলি, জামাত, এনসিপি, হ্যাঁ, মানে আমি যেটা বলবো সেটা তো মানে আমি তো আই মাস্ট সে বিএনপি মোটামুটি তার বাউন্ডারির বাইরে যেও খুব লিবারেল অ্যাটিটিউড দেখাচ্ছে। বাউন্ডারির বাইরে লিবারেল অ্যাটিটিউডটা কেমন রিপন ভাই? বাউন্ডারির বাইরে যেমন ধরেন, হ্যাঁ, যেমন মনে করেন আপনার সংসদে একটা রিপ্রেজেন্টেশন আছে বিভিন্ন দলের, আমরা বলতে পারতাম, যেহেতু তারা বিভিন্ন সংখ্যানুপাতের কথা বলেন বারবার, যে সংখ্যানুপাতে এটা হতে হবে, সংখ্যানুপাতে ওটা হতে হবে, কিন্তু যখন আমরা সংবিধান সংস্কার বিষয় আসুক, অথবা মানে আপনার জ্বালানি সংক্রান্ত যে সংকটগুলো আসুক, সেগুলো মোকাবেলা করার জন্য যখন আপনার বিরোধী দলের পক্ষ থেকে সমসংখ্যক সদস্য নিয়ে যখন আমরা মানে কমিটি গঠন করে মানে একটা এনগেজমেন্টের মধ্যে যখন যেতে চাই, এটা তো বাংলাদেশে আপনার বিরোধী দলের অংশগ্রহণ যদি বাউন্ডারির বাইরে গেলে, আর এমনি ওই যে অন্য নেতাদের আক্রমণ করা, ওইটা একটু বাউন্ডারির বাইরে মনে হয়। যে ধরেন নেতাদের প্রতি কি কোনো আক্রমণ হচ্ছে কি, মানে যদি বলেন আমার তো জানা মতো কোন নেতাদের? আমি তো এনসিপির একজন নেতাকে আক্রান্ত হতে দেখলাম। এনসিপির একজন নেতাকে আক্রান্ত হতে দেখলেন? এটা বাংলাদেশের, এটা আপনি যদি মানে ট্রাম্পের কথা বলেন, এটা যদি আপনি ফ্রান্সের যদি আপনি ওদের প্রেসিডেন্টের কথা যদি আপনি বলেন, এই ডিম মারামারির কালচারটা মানে এক পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমি দেখছি রিসেন্টলি বাংলাদেশে এটা খুব মানে একটা প্রভাব ফেলছে। সুতরাং এটা আক্রমণ না, এটা একটা ডিম সংস্কৃতি, একটা ডিম সংস্কৃতি বাংলাদেশে প্রভাব ফেলছে আমার কাছে মনে হলো। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, রিপন ভাই, আমরা আসলে আপনার কথা শুনতে ভালো লাগে বলে অনেকটা সময় হয়ে গেল। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, না আপনি যেভাবে আমাকে শিক্ষকের মতো প্রশ্ন করছেন, আমি ছাত্রের মতো উত্তর দিয়ে যাচ্ছি, বাট আই এম ফিলিং রিয়েলি না রিপন ভাই, এরকম বললে তো আসলে ক্ষমা চাওয়ার উপায় থাকে না। আপনি জাস্ট একটু বলেন আমি কিন্তু জি গুরুজন, আমি কিন্তু এনজয় করছি বিষয়টা। সংবাদপত্রের স্বাধীনতার কথা যদি আপনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কোনো হস্তক্ষেপ
আদৌ নেই। বাংলাদেশের সংবাদপত্র দীর্ঘ কয়েক দশক ধরে যে আপনার যে পরাধীনতার মধ্যে ছিল, ওই জায়গাটা থেকে মালিক পক্ষ এবং সাংবাদিক যারা আছেন তাদেরকে বেরিয়ে আসার জন্য নিজেদের মনস্তত্ত্বের একটা পরিবর্তন ছোট জিনিস করা আপনি খুব জরুরি। আপনি বলছেন, একটা ছোট জিনিস জিজ্ঞেস করি যে আপনাদের নেতাদের যে অনেক গুণ এখন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, এই গুণগুলি কি নতুন আবিষ্কার করা হয়েছে? এই গুণগুলি তো আগেও ছিল মনে হয়, এরকম তো দেখি নাই পত্রপত্রিকায় এর এটা আগে। এখন এখন পত্র পত্রিকার মিডিয়ার আপনার কিভাবে প্রেজেন্টেশনটা করবেন, এটা তো তার সম্পাদকীয় নীতি বা তার ওকে মানে সম্পাদকীয় সিদ্ধান্ত। ওকে